হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচাও। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, মুসুর ডাল তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, আর এটা যেহেতু সহজ পাচ্ছ তাই কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় মুসুর ডালটা আমরা রেখেই থাকি। ছোট থেকে বড় প্রত্যেকের হজম হওয়ার সুবিধা রয়েছে। বাজার থেকে কিনে আনার পর যে কোনো ডাল যদি হাতে নিয়ে এরকম ভাবে হালকা একটু রাব করা যায়, সেক্ষেত্রে দেখবে পাউডারের মতো বেশ খানিকটা কিন্তু গুঁড়ো গুঁড়ো ব্যাপার থাকে। তো এটা কিছুই না, এটা হচ্ছে ডালের মধ্যে নানান রকম কেমিক্যাল জাত কিছু মেশানো থাকে, কিংবা ডালটা যখন পলিশ হয় তার যে পাউডার থাকে সেই পাউডারটাই কিন্তু এরকম ভাবে থাকে। তো যেই পাউডারটা কিনা শুধুমাত্র জল দিয়ে ধোয়ার ফলে ওঠে না, তো কিভাবে এই ডালের মধ্যে যে নোংরা বা যে পাউডার, যেগুলো খেলে আমাদের শরীর খারাপ করবে, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ফেলতে পারবো ডাল থেকে। তো এটা শুধুমাত্র জল দিয়ে ধোয়ার কারণে উঠবে না, যখন আমরা ডালটা সেদ্ধ বসাবো তখন কিন্তু এই যে ফেনাটা ওঠে, সেই ফেনাটাকে কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। তো আমরা অনেকেই জানি না যে কেন আমাদের এই ফেনাটাকে ফেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ডালের ফেনাটা যদি আমরা ফেলে দিই, এই ফেনার মধ্যেই কিন্তু ডালের মধ্যে মেশানো নানান রকম কেমিক্যাল বলো, বা কাটিং এর সময় যে পাউডারটা লেগে থাকে, বা নানান রকম যে সমস্ত জিনিসগুলো মেশানো হয় ডালে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেই ফেনাটাকেই কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে। তো কখন এই ফেনাটা বেরোবে? আমরা প্রত্যেক গৃহিণীরাই জানি, যখন ডাল একবার সেদ্ধ হতে শুরু হবে, তো একবার যখন ফুটতে শুরু করবে, সেই ফোটার সময় থেকেই কিন্তু ডালে এই ফেনাটা কাটবে। আর এই ফেনাটা যদি না কেটে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে নানান রকম অসুবিধা হতে পারে। অনেকেই আছে ডাল এইরকম ভাবে আলাদা করে পাত্রের মধ্যে সেদ্ধ করা ছাড়া, অনেকেই আছে যে প্রেসার কুকারে সেদ্ধ করে। তো প্রেসার কুকারে সেদ্ধ করলে যেরকম তাড়াতাড়ি হয়, কিন্তু একটা অসুবিধা হয় যে এই ফেনাটাকে কিন্তু কাটা সম্ভব হয় না। তাই কি করতে হবে? যতক্ষণ না একবার ফুটছে ততক্ষণ প্রেসারের ঢাকনা কোনোভাবেই বন্ধ করা যাবে না। তারপর ডালে একটা ফুট দিলে ডালের ফেনাটাকে কেটে তারপর ঢাকনা বন্ধ করে সিটি দিতে দাও। সেক্ষেত্রে কিন্তু সিটিটাও পড়ে যাবে, ডালের ফেনাটাও কাটা হয়ে যাবে। তাহলে অবশ্যই ডাল রান্নার সময় এই ফেনাটাকে কিন্তু কেটে ফেলবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। রান্নার সময় এই ধরনের নানান রকম মশলাপাতি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো এই ধরনের ছোট যে পাউচ প্যাকেটগুলো হয় মশলাপাতির, তো সেই সমস্ত মশলাপাতির প্যাকেটগুলো যখন আমরা কেটে ব্যবহার করি, তারপর এই মুখটাকে কিন্তু কোনোভাবেই খোলা রাখা যায় না। কেননা হাওয়া লাগলে মসলাগুলো নরম হয়ে যাবে বা হয়তো দলা পাকিয়ে যাবে। আবার কখনো কখনো দেখা যায় পোকামাকড় ঢুকে যায়, আরশোলা ঢুকে যায়। নানান কারণের জন্য মুখটাকে তো সিল করে রাখতেই হবে। কিন্তু যদি আমাদের হাতের কাছে ওরকম রাবার ব্যান্ড না থাকে বা কোনো পিন আপ করার কিছু না থাকে, তাহলে আমরা এর মুখটা কিভাবে সিল করব? তার জন্য বন্ধুরা কি করতে হবে? এরকম একটা যদি কোনো ছুরি থাকে, সেই ছুরিটাকে ভালো করে একটুখানি আগুনে গরম করে নেবে। দুপাশ ভালো করে একটু আগুনে গরম করে নেওয়ার পরই দেখবে অবাক কাণ্ড। যার জন্য কোনো রকম কিন্তু রাবার ব্যান্ড বা কোনো রকম পিন আপের দরকার পড়বে না। হালকা, হালকা গরম থাকতে, থাকতে ছুরিটাকে এই ঠিক মুখের কাছের কাটা জায়গাটায় এইভাবে একটু হালকা করে প্রেস করে দাও। তাতে কি হবে বলো তো বন্ধুরা? এই যে কেটে রাখা মুখটা না পুরোপুরি সিল হয়ে যাবে, যার জন্য আর কোনো রকম রাবার ব্যান্ড বা কোনো কিছু স্টেপলার বা কোনো কিছুর দরকার পড়বে না। আর এত সুন্দর মতো সিল হবে, একেবারে নতুন প্যাকেট যেভাবে সিল থাকে ঠিক সেরকম। তার ফলে কোনো রকম হাওয়াও ঢুকবে না, মশলাপাতি নষ্ট হয়ে যাবে না, পোকামাকড় ঢুকবে না। তো এইভাবে যদি একটু, একটু করে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো সহজ করে নেওয়া যায়, তাহলে দেখবে বন্ধুরা আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর কাউকে না বললে বুঝতেই পারবে না যে এর কাটা মুখটা সিল করা। তো আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, যখন আমরা বাজার থেকে ডিম কিনে আনি, তখন সেই সমস্ত ডিমগুলোকে ঠিকঠাক মতো একসাথে রাখার জন্য কিন্তু এই ধরনের ট্রে ব্যবহার করি। তো এই ধরনের ট্রে গুলো আমাদের ফ্রিজের মধ্যে অনেক সময় থাকে নতুন ফ্রিজ কিনলে। আর যদি ফ্রিজে না থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? বাইরে থেকে অনলাইনে বাজার থেকে এই ধরনের ডিমের ট্রে কিনে নিয়ে আসি। কিন্তু তার ফলে একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই ঘরে যদি কোনো রকম ডিম রাখার ট্রে না থাকে, তাহলে আমরা কিভাবে ডিম রাখতে পারবো? তো যদি এই ট্রেটা না থাকে, তাহলে খুব সহজ একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ডিম রাখলে কোনো রকম ভাবে কিন্তু ডিম নষ্ট হবে না, ফেটে যাবে না, ভেঙে যাবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বোতলের ঢাকনা। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু জলের বোতলের এরকম ঢাকনা থাকে। আর ওয়ান টাইম ইউজ এর যে জলের বোতলগুলো, জল খাওয়ার পর তো আমরা ফেলে দিই। আজকে থেকে বোতল ফেলে দিলেও ঢাকনাগুলো আর কখনোই ফেলবো না। তো এইরকম ভাবে বোতলের ঢাকনাগুলোকে সাজিয়ে নাও, তারপর উপর দিয়ে ডিমগুলোকে বসিয়ে দাও। খুব সুন্দর মতো কিন্তু হ্যাঙ্গিং হয়ে যাবে। আর যার জন্য কোনো রকম ভেঙে যাবে না, পড়ে যাবে না। যেরকম খুশি আমরা মুভমেন্ট করতে পারবো। তো এইরকম ভাবে যদি আমরা ডিমগুলোকে রেখে দিই, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা ফ্রিজে রাখতেও সুবিধা হচ্ছে। ঘরে যদি ডিম রাখার কোনো রকম ট্রে না থাকে, বাজার থেকে পয়সা খরচা করে কিন্তু কোনো রকম ডিমের ট্রে কিনতে
কিনতে হবে না। তো এইভাবে যদি ফেলে দেওয়া জিনিসকে আমরা আবার রিইউজ করতে পারি তাতে কিন্তু আমাদেরই অনেকটা সুবিধা হচ্ছে। আশা করছি এই ছোট্ট, ছোট্ট টিপসগুলো সংসার জীবনে অনেকটাই কাজে আসবে। যদি টিপসটা ভালো লাগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। পাতা তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আর যারা চা প্রেমী মানুষ আছে তাদের জন্য এই চা পাতা কিন্তু অমৃত সমান। কিন্তু এই চা গুলো আমরা যে সারাদিনের মধ্যে কতবার খাই তার তো খেয়াল থাকে না। কিন্তু এই চা পাতাগুলো আদৌ খাঁটি কিনা বা এর মধ্যে কোনো রকম ভেজাল মেশানো আছে কিনা বা এর মধ্যে কোনো রকম কালার কিছু মেশানো আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝি না। কারণ চা দানাগুলো দেখলে অত কিছু ভেরিফাই করা কিন্তু সম্ভব হয় না। তো ঘরে একটা ছোট্ট জিনিসের মাধ্যমে কিন্তু আমরা জেনে নিতে পারবো যে এই চা পাতাটার মধ্যে কোনো রকম কালার বা কোনো কিছু মেশানো আছে কিনা। তো খুব সহজে কোনো কিছু প্রয়োজন ছাড়াই কিন্তু এই আমরা পরীক্ষাটা করে নিতে পারি। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি। খুব সামান্য পরিমাণ চা পাতা এরকমভাবে হাতের তালুর মধ্যে অল্প একটু পরিমাণ রাখো আর খুব সামান্য পরিমাণ কয়েক ফোঁটা জল এরকমভাবে চায়ের পাতার সাথে রেখে দাও। তারপর এরকমভাবে বুড়ো আঙুলের সাহায্যে হালকা, হালকা করে এইভাবে একটু রাব করো। যদি এইভাবে রাব করতে গিয়ে দেখা যায় যে কোনো রকম কালার উঠে আসছে বা হাতের মধ্যে ডিপ কালার হয়ে গেছে তাহলে বুঝে নিতে হবে এর মধ্যে কোনো কিছু ভেজাল মেশানো কিংবা কালার মেশানো। কেননা যদি কালার মেশানো থাকে এইভাবে রাব করলে কিন্তু হাতের তালুটা পুরো লালচে একটা খয়েরি বাদামি রঙের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা যে চা পাতার লিকারের কালার সেই কালারটা হালকা, হালকা ব্রাউন হয়েছে। কিন্তু কোনো রকম হাতের তালুতে কিন্তু ধরে যায়নি। তো এর থেকে বুঝে নিতে হবে এই চা পাতাটা খাঁটি, এর মধ্যে কোনো কিছু মেশানো নেই। তো এইভাবে সহজ পরীক্ষা করে কিন্তু আমরা বাড়িতেই পরীক্ষা করে নিতে পারি যে আমরা যে জিনিসটা খাচ্ছি সেটা আদৌ কতটা ঠিকঠাক আছে। তো আশা করছি এই ছোট্ট, ছোট্ট টিপস গুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। প্রত্যেকদিন আমাদের কোনো না কোনো জামাকাপড় ঠিক কাচতেই হয়। কিন্তু বাচ্চাদের জামাকাপড় বিশেষ করে দেখবে বন্ধুরা খুব তাড়াতাড়ি ময়লা হয়। বিশেষ করে দেখবে ঘাড়ের কাছে, গলার কাছে এমনকি আন্ডারআর্মের কাছে জায়গাগুলো কিন্তু বেশি ময়লা হয়ে যায়, বেশি গন্ধযুক্ত হয়ে যায়। আর যেই সমস্ত জামাকাপড় একটু ভালো কোনো কাজ করা বা এই ধরনের কোনো প্রিন্ট করা সেগুলো কিন্তু প্রত্যেকদিন কাচা যায় না। আর সাদা জামাকাপড় তো কাচাই যায় না। যদি এই ধরনের কোনো জামাকাপড় আমাদের প্রত্যেকদিন না কাচা যায় আর প্রচন্ড পরিমাণে একদিন ব্যবহার করলেই দুর্গন্ধ হয়ে যায় বা কাচাকাচির ঝামেলা ছাড়া কিভাবে জামাকাপড় কাচতে হবে তার জন্য রইল ছোট্ট একটা টিপস। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আজকে সমস্ত জামাকাপড় কাচাকাচি করে দেখাবো। তার জন্য এখানে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা। খাবার সোডা যে শুধুমাত্র আমরা রান্নাঘরের কাজ করি তা না, সুন্দর মতো ক্লিনিং এরও কাজ করবে। আর তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পাউডার, ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার তোমরা ব্যবহার করবে। দুটো মিক্সড করে এরপর কি করব এইভাবে জামার মধ্যে পুরো জামাটার মধ্যে এইভাবে দিয়ে দেবো। এবার হয়তো তোমরা বলবে ছাঁকনি কেন ব্যবহার করলাম? যদি হাতের সাহায্যে এই দুটো মিশ্রণ আমরা জামার মধ্যে দিতাম তাহলে কোথাও বেশি কোথাও কম পড়তো। তাই সমস্ত জায়গায় সমানভাবে পড়ার জন্য এই ছাঁকনিটা ব্যবহার করলাম। তারপর কি করব এইভাবে হাতের সাহায্যে বা কোনো ব্রাশের সাহায্যে হালকা, হালকা করে এইভাবে ঘষে সমস্ত জায়গায় পরিষ্কার করে দুটো মিশ্রণকে লাগিয়ে দাও। এরপর কি করব ভালো মতো এই জামাটাকে এইভাবে ঝেড়ে নিয়ে রোদে হোক কিংবা পাখার হাওয়ায় বেশ কিছুটা সময় এইভাবে দিয়ে রাখো। তাহলে কি হবে জামার মধ্যে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া সমস্ত কিছু কিন্তু চলে যাবে। আর যেহেতু সোডা ক্লিনিং এর কাজ করবে আর খুব সুন্দর মতো কিন্তু জামার মধ্যে থাকা ব্যাকটেরিয়া গুলোকেও মেরে ফেলবে। তাই জামাটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হবে। এরপর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আয়রন ছাড়া কিভাবে জামাকাপড় ইস্ত্রি করা যায়। আগেকার দিনে কিন্তু কখনোই আয়রন ছিল না। তখন কিন্তু এই প্রসেসটাই ইস্ত্রি করা হতো। তো কখনো যদি দেখা যায় যে এরকমভাবে আয়রন নেই কিংবা লোডশেডিং হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব জামাটাকে ভালো মতো ছোট করে ভাঁজ করে নাও। এরপর বন্ধুরা আমাদের ঘরে যে খাটের মধ্যে যে তোশক বা ম্যাট্রেস রয়েছে না তো সেই ম্যাট্রেসটাকে এভাবে তোলো। তুলে নিয়ে তার মধ্যে সুন্দর করে পাট করে ভাঁজ করে রাখা জামাটাকে এইভাবে রেখে দাও ০.৫ ঘন্টার জন্য। হাতে সময় বেশি থাকলে ওভারনাইট রাখতে পারো। দেখো এই ম্যাট্রেসের তলায় আমি জামাটাকে রেখে দিলাম। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেলে কিংবা আয়রনের ব্যবস্থা না থাকলে কিন্তু এইভাবে আমরা জামাকাপড় আয়রন করে নিতে পারবো। তো আগেও আমি এরকম একটা জামা দিয়েছিলাম। সেই জামাটাকে এখন বের করে তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর মতো কোন রকম আয়রন ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা জামাকাপড় আয়রন করে নিতে পারবো। তো এইভাবে আয়রন করলে কিন্তু দেখবে বন্ধুরা ইলেকট্রিক বিল খরচাটাও কিছুটা হলে সেভ হবে। তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু ইস্ত্রি করা হয়ে গেছে। এভাবে একটু, একটু করে বুদ্ধি খাটিয়ে সংসার খরচ চালালে কিন্তু আমাদের অনেকটাই সেভ করতে পারবো। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।